মাত্র ২০ বছর বয়সে ম্যালন ল্যাম্ব শুধু ধনী ছিল না, সে ছিল ভয়ঙ্কর এক রকমের ধনী। On the dotted line. I've been flying out of town for some peace of mind. জি ওয়াগন, ল্যাম্বরগিনি, ফেরারি, যেটা চাইতো সেটাই কিনতো। আর যখন ক্লাবে যেত তখন শুধু ড্রিঙ্কস কিনতো না, পুরো ক্লাবটাই বুক করে ফেলতো। সবচেয়ে ক্রেজি ব্যাপার জানো কি? সে কোনো টেক জিনিয়াস ছিল না, সে কোনো বিলিয়ন ডলার স্টার্ট আপও বানায়নি। 2015 সালে বিটকয়েন কিনেও মিলিনিয়ার হয়নি। সে একদিন সকালে ঘুম থেকে উঠলো, একটা ছোট্ট স্ক্যাম চালালো, আর কয়েক ঘন্টার মধ্যেই $230 মিলিয়ন বিটকয়েন নিয়ে উধাও হয়ে গেল। না কোনো হ্যাকিং, না কোনো কোডিং, না কোনো মাইনিং, শুধু একটা ইমেল, একটু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, আর এমন সাহস যেটা ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো হেস্টের একটা করে ফেললো। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা র্যান্ডাম 20 বছরের ছেলে কিভাবে ওভারনাইট বিটকয়েন মিলিয়নার হয়ে গেল? আর তার থেকেও বড় প্রশ্ন হলো, সে কি আসলে পার পেয়ে গিয়েছিল? এটাই সেই ইনসেন্ট স্টোরি, কিভাবে মাইনক্রাফট খেলতে খেলতে বড় হওয়া একটা ছেলে $230 মিলিয়ন ক্রিপ্টো চুরি করেছিল। সুপারকার, পেন্ট হাউস আর নাইট ক্লাবে লাখ লাখ ডলার উড়ানোর আগেও ম্যালন ছিল সিঙ্গাপুরের একদম সাধারণ একটা ঘরের সাধারণ ছেলে। সে ইউনিটি সেকেন্ডারি স্কুলের স্টুডেন্ট ছিল। সে কোনো বিলিয়নারের ছেলে ছিল না, না কোনো জিনিয়াস হ্যাকার ছিল। সে ছিল শুধু একটা কিড যে মাইনক্রাফট খেলতে পাগল ছিল। হ্যাঁ, মাইনক্রাফট। বিশেষ করে একটা কম্পিটিটিভ সার্ভার, কসমিক পিভিপি। এটা এমন একটা সার্ভার ছিল যেখানে প্লেয়াররা শুধু শর্ট আর আর্মার দিয়ে ফাইট করতো না, তারা স্ক্যাম করতো, বিট্রেয়াল করতো, এলাবোরেট হেস্ট প্ল্যান করতো। পুরো গেমটাই ছিল ডিসেপশন আর ম্যানিপুলেশনের ওপর। আর ম্যালনের জন্য এটা ছিল পারফেক্ট প্লেগ্রাউন্ড। আর এখান থেকেই গল্পটা ডেঞ্জারাস হতে শুরু করে, কারণ কসমিক পিভিপি খেলতে খেলতেই ম্যালন অ্যালিজিডলি পরিচিত হয় তার ফিউচার পার্টনার ইন ক্রাইম, জ্যান্ডিয়েল সেরানোর সাথে। ভাবতে পারো, ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো হেস্ট এর শুরু হয়েছিল দুটো টিনেজারের মাইনক্রাফট স্ক্যাম থেকে। ধীরে ধীরে মাইনক্রাফটের প্রতি ইন্টারেস্ট কমে গিয়ে ম্যালনের ইন্টারেস্ট এবং অবসেশন হয়ে দাঁড়ায় ক্রিপ্টোকারেন্সির দিকে। শুধু ইনভেস্টিং না, পুরো সিস্টেমটা স্টাডি করতে শুরু করে সে। ওয়ালেট কিভাবে কাজ করে, ট্রানজ্যাকশন কিভাবে ট্র্যাক হয়, মানুষ কিভাবে ক্রিপ্টো দিয়ে টাকা বানায়, সব কিছু। কিন্তু সবচেয়ে বেশি যেটা সে অবজার্ভ করেছিল সেটা হলো মানুষ কিভাবে স্ক্যামের শিকার হয়। রেডিট আর ডিসকর্ডে ঘন্টার পর ঘন্টা সে বসে দেখতো মানুষ কিভাবে ফেক মিম কয়েন, ফেসিং অ্যাটাক আর সেডি ডিলের জন্য নিজের লাইফ সেভিংস হারাচ্ছে। আর তখনই তার মাথায় একটা ডেঞ্জারিয়াস রিয়েলাইজেশন আছে। বিটকয়েন ট্রেড করার থেকে বিটকয়েন স্টিল করে বেশি টাকা বানানো যায়, কিন্তু $230 মিলিয়ন চুরি করতে গেলে একটা জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট: পারফেক্ট টার্গেট। ম্যালন কোনো র্যান্ডাম ইনভেস্টর খুঁজছিল না, সে খুঁজছিল এমন একজনকে যার ওয়ালেট ব্যালেন্স বিশাল, যে নিজের সিকিউরিটি নিয়ে এত কনফিডেন্ট যে স্ক্যাম হচ্ছে বুঝতেই পারবে না যতক্ষণ না অনেক দেরি হয়ে যায়। আর অবশেষে সে খুঁজে পেল স্যাম লেসিনকে, সিলিকন ভ্যালির এক পাওয়ারফুল নাম। এমন একজন মানুষ যে টেক কোম্পানি বিল্ড করেছে, ইনভেস্ট করেছে, স্কেল করেছে। সে কোনো র্যান্ডাম ক্রিপ্টো ব্রো ছিল না, ডিজিটাল ইকোনমির আর্কিটেক্ট ছিল সে, বিহাইন্ড দ্য সিনস স্ট্রিং পুল করা লোকজনদের একজন। আর সে শুধু রিচ ছিল না, ইনসেনলি রিচ ছিল, $1 বিলিয়ন নেটওয়ার্থের। কিন্তু একটু ভাবো, ক্রিপ্টো স্পেসে স্ক্যাম করার জন্য স্যাম লেসিন কি সবচেয়ে খারাপ টার্গেট না? টেক সিকিউরিটি নিয়ে তার নলেজ ইনসেন লেভেলের ছিল। স্ট্রং পাসওয়ার্ড, মাল্টিপ্লাই সিকিউরিটি লেয়ার, তার ওয়ালেট প্র্যাকটিক্যালি ফর্ট নক্সের মতো হওয়ার কথা। কিন্তু সিকিউরিটি নিয়ে একটা ফানি ট্রুথ আছে: তোমার যত ফায়ারওয়াল, পাসওয়ার্ড, এনক্রিপশন থাকুক, যদি তুমি নিজেই কিস তুলে দাও তাহলে কিছুই ম্যাটার করে না। এত বড় একটা স্ক্যাম পুল অফ করতে হলে এক্সপার্ট হ্যাকার হতে হবে। তুমি হয়তো এটাই ভাবছো, কিন্তু আসলে ম্যালনের দরকার ছিল শুধু একটা জিনিস: একটা সিম্পল ইমেল। তারা প্রথমে স্যামকে প্যানিক করাতে চাইলো, কারণ হাই লেভেল স্ক্যামের প্রথম রুল হলো টার্গেটকে এমন ফিল করানো যে তার পুরো লাইফ ডেঞ্জারে আছে। ম্যালান আর সেরানো জানতো স্যামের সবচেয়ে বড় অ্যাসেট শুধু তার মানি না, তার ইগো। সে নিজে ডিজিটাল সিকিউরিটিকে নিয়ে এতটা প্রাউড ছিল যে তাই তারা অ্যাটাক করলো তার রেপুটেশনে। তারা একটা ফেক সিকিউরিটি অ্যালার্ট বানালো, যেটাকে দেখতে এক্স্যাক্টলি গুগলের অফিসিয়াল ব্রিচ ওয়ার্নিংয়ের মতো। আরও কনভিন্সিং করার জন্য প্রক্সি সার্ভার আর ভিপিএন ইউজ করলো, যাতে লগ ইন অ্যাটেম্পটগুলো রাশিয়া বা নর্থ কোরিয়া থেকে এসেছে বলে মনে হয়। কারণ সবাই জানে, যদি কোনো ডিমিট্রি তোমার অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করে তাহলে তুমি শেষ। ইমেলে লেখা ছিল ইমিডিয়েটলি পাসওয়ার্ড রিসেট করুন। স্যাম কোনো কিছু না ভেবেই লিঙ্কে ক্লিক করলো, আর সেটা তাকে নিয়ে গেল গুগল লগ ইন পেজে, এক্স্যাক্ট একটা রেপ্লিকা ওয়েবসাইটে। সে তার পুরনো পাসওয়ার্ড দিল, তারপর নতুন পাসওয়ার্ড সেট করলো, আর ঠিক তখনই সে নিজের পাসওয়ার্ড সিলভার প্লেটারে করে ম্যালনের হাতে তুলে দিল।
এবার স্টেপ 2, গেইন অ্যাক্সেস। ম্যালন আর সেরানো এখন কিংডমের কিস পেয়ে গেছে। তারা স্যামের অ্যাকাউন্টে লগ ইন করলো, ইমেল ঘাটলো, ফাইলস চেক করলো, মেসেজ স্ক্যান করলো, আর তারপর তারা জ্যাকপট পেল। ব্যাংক স্টেটমেন্ট, এক্সচেঞ্জ লগস, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রিপ্টো ওয়ালেটের ব্যাকআপ রিকভারি কোডস। এগুলো বেসিক্যালি হোলি গ্রেল। এই রিকভারি কোড দিয়েই তারা স্যামের সবচেয়ে সিকিউরিটি লেয়ার বাইপাস করে ফেললো, ওয়ালেট অ্যাক্সেস করলো, তারপর ফান্ডস ট্রান্সফার করতে শুরু করলো আগে থেকে রেডি করে রাখা তাদের এক ছোট ছোট ওয়ালেটে। তারা ফান্ডস আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে দিল, যাতে বিটকয়েন ট্র্যাক করা কঠিন হয়ে যায়। আর এমনিও বিটকয়েনকে ট্র্যাক করা অসম্ভব ব্যাপার। আর ঠিক এভাবেই কয়েক ঘন্টার মধ্যে স্যামের অ্যাকাউন্ট থেকে $230 মিলিয়ন বিটকয়েন ভ্যানিশ হয়ে গেল। না কোনো অ্যালার্ম, না কোনো ফ্রড অ্যালার্ট, না কোনো রেড ফ্ল্যাগ, শুধু একটা কপি পেস্ট, আর একটা 20 বছরের মাইনক্রাফট প্লেয়ার ওভারনাইট পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের মধ্যে একজন হয়ে গেল। এখন প্রশ্ন হলো, ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো হেজ করার পর তুমি কি করবে? নর্মাল মানুষ হলে প্রবাবলি লুকিয়ে থাকতো, কিন্তু যদি তোমার নাম হয় মালন ল্যাম, তাহলে অ্যান্সার কমপ্লিটলি ডিফারেন্ট হবে। সে শুরু করলো পাগলের মতো টাকা ওড়ানো, সোশ্যাল মিডিয়াতে সব পোস্ট করা, প্রতি রাতে নাইট ক্লাবে গিয়ে হাফেরও বেশি $1 মিলিয়ন খরচ করা। তারপর এলো গাড়ি, গোল্ড প্লেটেড ল্যাম্বরগিনি, কাস্টম ফেরারি, $multi-million পোর্সে। সে প্র্যাকটিক্যালি এশিয়ান অ্যান্ড্রিউ টেট হওয়ার পথে ছিল, শুধু একটা বুগাটি কম ছিল। তারপর সে একটা ম্যানশন রেন্ট নিল, যার রেন্ট ছিল প্রায় $100,000 পার মান্থ। এবার তোমরাই হিসাব করে নাও এটা কত দাঁড়াচ্ছে। কিন্তু এখানেই শেষ না। সে ওয়াচেস কিনলো, আউটফিটস কিনলো, স্নিকার্স কিনলো, বেসিক্যালি যা দেখতো তাই কিনে ফেলতো। এমনকি রিপোর্টেও আছে ল্যাম্বরগিনি ইয়ার্টও কিনেছিল। আমি তো জানতামই না ল্যাম্বরগিনি বোটও বানায়। তার কাছে আনলিমিটেড মানি ছিল। তার বিটকয়েন ওয়ালেট প্র্যাকটিক্যালি ছোট একটা দেশের জিডিপি ক্যারি করছিল। কিন্তু এত স্পেন্ডিং আর সোশ্যাল মিডিয়া ফিক্সিংয়ের একটা প্রবলেম ছিল ইনভেটিবল। কেউ না কেউ সবসময় দেখছিল। এফবিআই অলরেডি স্টোলেন ফান্ডস ট্র্যাক করছিল, আর খুব তাড়াতাড়ি তারা মেলানের ইনসেন্ট স্পেন্ডিং আর মিসিং বিটকয়েনের মধ্যে কানেকশন খুঁজে পেল। স্যাম হায়ার অথরিটিসের সাথে কন্ট্যাক্ট করার পর ইনভেস্টিগেশন শুরু হলো, আর তারা যা খুঁজে পেল সেটা ইনসেন। একটা $230 মিলিয়ন বিটকয়েন ট্রানজাকশন যা পুরো ওয়ালেট খালি করে দিয়েছে। ফান্ডস সাথে সাথে মাল্টিপল ওয়ালেটে মিক্সড সার্ভিসের মধ্যে পাঠানো হয়েছিল, যাতে অরিজিন হাইড করা যায়। কিন্তু ম্যালান আর সেরানো স্লপি মিস্টেক করেছিল একটা। তারা ম্যাসিভ অ্যামাউন্ট এক্সচেঞ্জ সাইট দিয়ে ক্যাশ আউট করার চেষ্টা করেছিল। এত বড় মুভমেন্ট হাইড করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল ছিল। পুরো প্ল্যানটাই মনে হচ্ছিল মাইনক্রাফটের কোনো স্ক্যাম মিশন। আর সেখান থেকেই এফবিআই ক্যাচ অন করে, কারণ বিটকয়েন আসলে মানুষ যতটা অ্যানোনিমাস ভাবে ততটা না। প্রতিটা ট্রানজ্যাকশন ব্লকচেনে ফরএভার রেকর্ডেড থাকে। 2024 সালের এক সকালে ম্যালান ঘুম থেকে ওঠে, আর এফবিআই তাকে স্পট করে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে ফেলে। তার পার্টনার সেরানোও বেশি দূর যেতে পারেনি। ক্যারিবিয়ান ট্রিপ থেকে ফেরার পর এয়ারপোর্টে তাকে ধরে ফেলা হয়। অথরিটিস সাথে সাথে তাদের অ্যাসেট সিজ করে নেয়। তারা যা যা কিনেছিল প্রায় সব কিছু চলে যায় তাদের কাছ থেকে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো, পুরো $230 মিলিয়ন এখনও রিকভার হয়নি। হয়তো ম্যালান এতটাও স্টুপিড ছিল না, হয়তো সে মানি কোথাও হাইড করে রেখেছে লাইটার সেন্টেন্স নেগোশিয়েট করার জন্য, অথবা হয়তো সে সত্যি ডাম্প ছিল, আর সেই বিটকয়েন এখনও কোথাও কোল্ড স্টোরেজে পড়ে আছে, ওয়েটিং ফর সামথিং টু ফাইন্ড ইট। আমি জানি না মেলানের এর পরে কি হয়েছে কি হয়নি। তোমাদের মতে কি বলে? তোমরা যদি $230 মিলিয়ন পাও, বা এত টাকার বিটকয়েন পাও, বা একটাই বিটকয়েন পাও যেটার এখন রেট সামথিং 60 লাখ থেকে 70 লাখ কি 80 লাখ যাচ্ছে, তোমরা কি করতে? কমেন্টে জানাতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভালো লাগলে ভিডিওতে লাইক দিও। আজকের ভিডিও এতটাই। দেখা হবে আবার পরের ভিডিওতে।